আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। বর্তমানে জাপানের পরিস্থিতিটা কিন্তু একটু অন্যরকম। দ্রব্যমূল্যের দাম কিন্তু ঊর্ধ্বগতি হচ্ছে। তো এমন অবস্থায় জবের কেমন সুযোগ সুবিধা আপনারা পাবেন বা বর্তমানে জাপানে আসা উচিত হবে কি হবে না, আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার মন্তব্যটা আপনারা করে যাবেন। বর্তমানে যদি জাপান সম্পর্কে কথা বলতে হয়, তো সর্বপ্রথম কথা বলতে হবে জাপানের বর্তমান দ্রব্যমূল্য নিয়ে। কারণ জাপানের দ্রব্যমূল্যর দাম কিন্তু প্রতিনিয়ত বাড়তেই চলেছে। আর এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটা কিন্তু জাপান সরকার করতে পারতেছে না, তারা এক প্রকার হিমশিম খেয়ে যাচ্ছে। যদি আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই, যেমন গত 1 থেকে 2 মাস আগে যে আলুটা আমরা কিনছিলাম 1200 থেকে 1500 টাকা, সেই আলুটা এখন বর্তমানে কিনতেছি 3000 থেকে 3500 টাকা দিয়ে। যে ডিমটা একটা সময় কিনতাম আমরা 250 টাকা দিয়ে, সেই ডিমটা এখন কিনতে হচ্ছে 350 টাকা দিয়ে। জাস্ট কয়েক মাস আগের কথা কিন্তু আমি বলতেছি। আর বিভিন্ন সিটি অনুযায়ী দ্রব্যমূল্যের দাম কিন্তু বিভিন্ন হয়ে থাকে। এখন বিশেষ করে জাপানের সংকটটা দেখা দিয়েছে, সেটা হচ্ছে চাল সংকট। এই চাল সংকটটা প্রত্যেকটা সিটিতে কিন্তু দেখা যাচ্ছে এবং চালের দাম প্রতিনিয়ত বাড়তেই আছে। যখন দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকে, সব থেকে বিপদে পড়ে কিন্তু যারা গায়কোকু জিন রয়েছে, মানে বিদেশি নাগরিকরা কিন্তু জাপানিজদের থেকে বেশি বিপদে পড়ে। এখন এমন অবস্থায় জাপানে আসা উচিত হবে কি হবে না, কারণ জাপান সম্পর্কে অনেকে নেগেটিভ ভিডিও বানায়, অনেকে পজিটিভ ভিডিও বানায়। আপনারা সবাই জানেন জাপান সম্পর্কে কিন্তু আমি সবসময় পজিটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং জাপান নিয়ে যদি কোনো নেগেটিভ কোনো কিছু থাকে, অবশ্যই সেটাকে কিভাবে পজিটিভ করবেন সেটাও কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করি। জাপানে যে সব পজিটিভ রয়েছে বিষয়টা ওইরকম না, যে জাপানে একদম নেগেটিভ নাই বা জাপানের নেগেটিভ দিক নিয়ে যে কথা বলা যাবে না, বিষয়টা কিন্তু ওই রকম না। কিন্তু আমি সবসময় আপনাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। তো অনেকে আমাকে বলতেছে যে ভাই, জাপানের পরিস্থিতি তো বর্তমানে একটু অন্যরকম, তো এমন অবস্থায় জাপানে আমার আসা উচিত হবে কি হবে না। আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আপনি বর্তমানে কোথায় রয়েছেন, সেইখানটার পরিস্থিতি কেমন। যদি আপনি বাংলাদেশে থাকেন একরকম পরিস্থিতি, যদি আপনি ইন্ডিয়াতে থাকেন আপনার একরকম পরিস্থিতি। যদি বাংলাদেশে এভারেজ যারা মোটামুটি নিম্নবিত্ত রয়েছে তাদের বেতনের কথা যদি আমি একটু তুলে ধরার চেষ্টা করি, হাইয়েস্ট তারা 10 থেকে 12,000 বা 15,000 বা 10 থেকে 20,000 টাকার ভিতরে কিন্তু বেতন পেয়ে থাকে। এই বেতন দিয়ে বাংলাদেশে থেকে আপনি কি করবেন? বাংলাদেশের দ্রব্যমূল্যের দামও কিন্তু আহামরি কম না। সুতরাং এই যে 15 বা 20,000 টাকা আপনি বেতন পাচ্ছেন, এই বেতন দিয়ে যদি আপনারা 4 সদস্যের একটা ফ্যামিলি হয়ে থাকেন তাহলে কিভাবে চলবেন? বিষয়টা আপনাকে বুঝতে হবে। আর জাপানের কথা যদি আমি বলতে যাই, জাপানে মোটামুটি কিন্তু ইনকাম ভালো রয়েছে। সেটা আপনি জব ভিসাতে আসেন অথবা স্টুডেন্ট ভিসাতে আসেন, মোটামুটি কিন্তু ইনকাম ভালো রয়েছে। তবে স্টুডেন্ট ভিসাতে আসতে হলে আপনাকে অনেকটা প্যারা মাথায় নিতে হবে। প্যারাগুলো কি? যদি আপনি জাপানে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যক্তিগত কিছু খরচ রয়েছে, আপনার বাসা ভাড়া রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, তারপরে আপনার হাত খরচ রয়েছে। পাশাপাশি আপনি যে লেখাপড়া করতেছেন, এই লেখাপড়া করার জন্য কিন্তু আপনাকে টিউশন ফি দিতে হবে প্রতি বছরে বছরে। এটা কিন্তু অনেক প্যারা, বিশেষ করে স্টুডেন্টদের জন্য যারা বাইরে থেকে আসে জাপানে, তাদের জন্য কিন্তু সব থেকে আতঙ্কের একটা নাম হচ্ছে টিউশন ফি। কারণ এই টিউশন ফি ম্যানেজ করতে গিয়েই অনেকে হিমশিম খেয়ে যায়। আর যারা একটু গ্রাম অঞ্চলের দিকে আসে, যাদের ইনকামটা একটু কম, তারা কিন্তু আরো বেশি হিমশিম খায়। আর জাপান সরকার এমন একটা সিস্টেম করে রেখেছে যে আপনি জাপানে আসার পর যা ইনকাম করবেন, এই জাপান সরকারকে আপনাকে ম্যাক্সিমাম টাকা দিয়ে দিতে হবে। দেশে আপনি আহামরি টাকা পাঠাতে পারবেন না। বিশেষ করে যখন আপনি লেখাপড়া শেষ করবেন এবং অন্তত পক্ষে 5-7 বছর জাপানে স্টে করবেন, মানে জব করবেন, তারপরে হয়তোবা একটা বড় বড় অ্যামাউন্টের টাকা আপনি বাংলাদেশে বা আপনার নিজ দেশে পাঠাতে পারবেন। এর ভিতরে যে আপনি টাকা পাঠাতে পারবেন না বিষয়টা ওই রকম না, কিন্তু যদি আমি একটা হিউজ পরিমাণের কথা বলি, তো আপনাকে চিন্তা করতে হবে আমাকে জাপানে 10 থেকে 12 বছর থাকার পর আমি ভালোভাবে দেশে টাকা পাঠাতে পারবো বা বাড়ি গাড়ি কিছু একটা করতে পারবো। এই ইন্টেনশনটা নিয়ে আপনাকে জাপানে আসতে হবে। অনেকে একটা জিনিস চিন্তা করে যে আমি জাপানি স্টুডেন্ট ভিসায় যাচ্ছি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা পাঠাবো। কিন্তু জাপানে এসে যখন জাপানের বাস্তবতাটা বোঝে, তখন কিন্তু তার মনটা ভেঙে যায়।
সুতরাং আপনারা এরকম বড় বড় আশা নিয়ে জাপানে আসবেন না। আপনারা জাপানে আসেন, তবে এটা সত্য, বাংলাদেশে থাকলে আপনি যেভাবে লাইফস্টাইলটা কাটাতেন, জাপানে আসার পর অন্ততপক্ষে তার থেকে হাজার হাজার গুণ ভালোভাবে আপনার লাইফস্টাইলটা কাটাতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, জাপানে আসলে অবশ্যই আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্কের বিকল্প কিছুই নাই। আপনি যেমন পরিশ্রম করবেন তেমন কিন্তু আপনি জাপানে ইনকাম করতে পারবেন। সুতরাং যারা জাপানে আসতে চাচ্ছেন, স্বপ্ন নিয়ে আসতেছেন, তাদেরকে এই স্বপ্নটা দেখতে হবে যে আমি জাপানে যাওয়ার পর, লেখাপড়া শেষ করার পর অন্ততপক্ষে 10 থেকে 12 বছর আমার জীবনটাকে গুছিয়ে নেওয়ার পর দেন হিউজ পরিমাণ একটা টাকা বাংলাদেশে পাঠাতে পারবো। এই ইন্টেনশন নিয়ে যারা জাপানে আসবেন তারা ভালো কিছু করতে পারবেন। আর অতিরিক্ত আশা নিয়ে যারা জাপানে আসবেন তারা কিন্তু জাপানে আসার পর অন্যরকম হয়ে যাবেন। কারণ আপনি আশা নিয়ে আসতেছেন, সেই আশাটা কিন্তু আপনার পূরণ হচ্ছে না। যদি সংক্ষেপে আপনাদেরকে আমি একটু উদাহরণ দিই, ধরেন আপনি যখন স্টুডেন্ট থাকবেন তখন কিন্তু আপনার টিউশন ফি রয়েছে। সুতরাং যা ইনকাম করতেছেন এই টিউশন ফির পিছনে দিচ্ছেন, পাশাপাশি আপনার থাকা খাওয়ার খরচটাও কিন্তু অনেকটা বেশি জাপানে। এইগুলো দিতে দিতে আপনার কাছে দেখবেন মাস শেষে টাকা থাকতেছে না। আপনি যখন জাপানে জব ভিসায় আসবেন বা লেখাপড়া শেষ করে যখন জবে যাবেন, তখন প্রাথমিক পর্যায়ে যে স্যালারিটা পাবেন সেটা কিন্তু অনেকটা কম। সুতরাং সেই সময় কিন্তু আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে, যেমন আপনার থাকা খাওয়া খরচ, পাশাপাশি আপনার অনেক প্রকার ইন্স্যুরেন্স রয়েছে বা সরকারের ট্যাক্স রয়েছে, সেইগুলো দিতে দিতে দেখবেন যে আপনার কাছে মাস শেষে কোনো টাকা থাকবে না। কিন্তু জাপানে আপনি যত বছর থাকবেন বা যত আপনার অভিজ্ঞতা অর্জন হবে, আস্তে আস্তে কিন্তু আপনার বেতন বাড়বে এবং আপনি যখন জব ভিসায় আসবেন বা জব ভিসায় যখন আপনি যাবেন, তখন কিন্তু আপনি আপনার ওয়াইফকে জাপানে নিয়ে আসতে পারবেন। আপনার ওয়াইফ যদি জব করে সেখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম আপনার আসবে। সুতরাং যত আপনার দিন যাবে তত আপনার ইনকাম বাড়বে এবং আস্তে আস্তে আপনার পরিস্থিতির কিন্তু উন্নতি ঘটবে। তাই জাপানে আসার আগে আপনার একটা পরিকল্পনা করতে হবে যে জাপানে আমি যাব, সুন্দরভাবে জীবনটা গোছাবো, অন্ততপক্ষে 10 থেকে 15 বছর পার করব, দেন ভালো কিছু করব। এইভাবে চিন্তা ভাবনা যদি আপনি করতে পারেন তাহলে আপনি জাপানে আসেন, কোনো প্রকার সমস্যা না। আর জাপানে এসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, এই ইন্টেনশনটা আপনাকে বর্তমানে বাদ দিতে হবে। জাপানে যারা ধার দেনা করে আসতে চান তাদের জন্য কঠিনভাবে আমি বলতেছি, আপনি দরকার হলে জাপানে 1 বছর পরে আসেন, তারপরেও ধার দেনা করে আসবেন না। কারণ আপনি কোন সিটিতে আসবেন, এজেন্সি আপনাকে কোন সিটিতে দিবে, সেখানকার ইনকামটা কেমন হবে বা সেখানকার পরিস্থিতিটা কেমন হবে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না। আপনি দেখতেছেন যে আপনার একটা বন্ধু শহরে থাকে, সে ইনকাম করতেছে মাসে 3 লাখ। আপনি সেই 3 লাখ টাকা ইনকামের আশা যদি জাপানে এমন একটা শহরে চলে আসছেন যেখানে আপনি 2 লাখ টাকার বেশি ইনকাম করতে পারতেছেন না বা 1.5 লাখ টাকার বেশি ইনকাম করতে পারতেছেন না। আর সবসময় আমি যে কথাটা বলি, জাপানে লিগাল উপায়ে যে ইনকামটা করা যায় 28 ঘন্টা জব করে, সেই ইনকামটার কথাই আপনি চিন্তা করবেন। এরপর হ্যান্ড ক্যাশ জব করবেন কি করবেন না বা পাবেন কি পাবেন না, ওইখানকার পরিস্থিতি দেখে আপনি সিদ্ধান্ত নেবেন। সুতরাং সর্বশেষ আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা বাংলাদেশে আছেন বা ইন্ডিয়াতে আছেন, আপনারা জাপানে আসেন। জাপানে আসলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন, তবে আপনাদেরকে একটু সময় দিতে হবে। পাশাপাশি বড় স্বপ্ন না দেখে ছোট ছোট স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যান, দেখবেন ভালো কিছু করতে পারবেন। এবং ধার দেনা না করে জমানো টাকা নিয়ে জাপানে আসেন, মাথায় চাপটা কম নিয়ে জাপানে আসেন। একটা পর্যায়ে দেখবেন যে আপনি ভালো আছেন, ভালো থাকতে পারবেন এবং ভবিষ্যতে আপনি আপনার ফ্যামিলিকে ভালো ধরনের সাপোর্ট দিতে পারবেন বা ভবিষ্যতে আপনি ভালো কোনো কিছু করতে পারবেন। সুতরাং বাংলাদেশে না থেকে, ইন্ডিয়াতে না থেকে অবশ্যই আপনারা জাপানে আসেন। কিভাবে আসা যায় বিভিন্ন এজেন্সির সাথে কথা বলেন, আমার ভিডিও রয়েছে, আমি সেখানে বলে দিয়েছি যে কিভাবে জাপানে আসতে হয়, ধাপগুলো কি সেগুলো দেখেন। বিভিন্ন গুগলে ঘাটাঘাটি করেন, জাপান সম্পর্কে আপনি ভালো করে জানেন, দেন আপনি জাপানে আসেন। আর জাপানে আসার আগে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা সুন্দরভাবে শিখে আসবেন, সেটা আপনি জব ভিসাতে আসেন বা স্টুডেন্ট ভিসাতে আসেন। জাপানিজ ভাষা না জানলে কিন্তু আপনি জব পাবেন না। অনেকে জাপানে আসার পরে কিন্তু জব পাচ্ছে না, বিশেষ করে অনেকে আমাকে মেসেজ দেয় যে ভাই আমি জব পাচ্ছি না। তাদের জব না পাওয়ার কারণ হচ্ছে হয়তোবা তারা একটু গ্রাম অঞ্চলে আসছে অথবা তারা ল্যাঙ্গুয়েজ ভালো জানে না। এই দুইটা কারণে কিন্তু তারা জব পায় না। সুতরাং আপনি যদি জাপানে আসতে চান অবশ্যই আগে জাপানিজ ভাষা ভালো করে শিখে আসবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।